বাংলা খবর। আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শরীফ বাইজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি আজ। স্বৈরাচার সরকারের লুটপাট ও অর্থ পাচারের ফলে বিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে গত 1 বছরে, অর্জন করেছে দৃশ্যমান সাফল্য। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্রে গড়ে তোলা সম্ভব বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার। গাজা দখলের পরিকল্পনা, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার অনুমোদন। পরিকল্পনাটি অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের। যুক্তরাজ্য, চীন ও তুরস্কের উদ্বেগ। এবং এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচে 8-0 গোলের বিশাল ব্যবধানে পূর্ব তিমুরকে পরাজিত করেছে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আজ 8 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে, আর এই 3 দিন পরই 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচারসহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জুলাই আন্দোলনের চেতনাকে যথাযথ মর্যাদা দিতে সরকার গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান গেল বছরের 5 আগস্ট। পতিত সরকারের এমপি মন্ত্রীদের অনেকেই সে সময় গা ঢাকা দেন, কেউ বা সরকার প্রধানের মতোই পালিয়ে যান দেশ ছেড়ে। রাষ্ট্র পরিচালনায় তখন শূন্যতা দেখা দেয়। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা। 2 দিন পর তিনি বিদেশ থেকে ফিরলে গত বছর 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আমি মোহাম্মদ ইউনূস জাতির পাহাড় সম প্রত্যাশা ঘিরে উদার গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ধীর অবস্থান নেয় তার সরকার। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছে। গুম, খুন, অপহরণ সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আর নানা পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এমন কোন মিনিস্ট্রি নাই যেখানে কাজ হয়নি, এবং এই রিফর্মগুলো চলমান। এই গভর্নমেন্টের কাজ ছিল একটা স্ট্যাবল জায়গায় দেশটাকে নিয়ে আসা পলিটিক্যালি। আমরা মনে করি সেই জায়গাটা আমরা সফল হয়েছি। শেখ হাসিনা সহ যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত তাদের অনেকেই বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। তো শেখ হাসিনা সহ যারা
জুলাই আগস্টের এই ভয়াবহ খুনের সাথে জড়িত ছিলেন তাদেরকে তো অনেককেই আমরা ট্রায়ালের সম্মুখীন করছি। গুম খুন সেগুলোরও বিচার কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়েছে। লক্ষ্য বাস্তবায়নে প্রথম দিকে হওয়া 6টি সংস্কার কমিশন নিয়ে ঐক্যমত কমিশন গঠন করা হয়। রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠকের পর রূপরেখা প্রণয়নেরও ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আর গত এক বছরে এই সরকার কোনো শূন্যতা তৈরি হতে দেয়নি বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের। এখানে বড় ধরনের কোনো শূন্যতা তৈরি হয়নি, অথবা ভিন্ন কোনো শক্তি এসে এখানে বাধা পাড়বে বা দখল করবে, সে কাজটি এখানে হয়। এটাকে আমি একটা বড় সফলতা মনে করি। দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। স্বৈরাচার সরকারের লুটপাট ও অর্থ পাচারের ফলে বিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে গত এক বছরে। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত এক বছরে অর্থনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচকে দেখা গেছে ইতিবাচক অগ্রগতি। অর্জিত হয়েছে দৃশ্যমান সাফল্য। রিজার্ভ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স প্রবাহে যোগ হয়েছে নতুন গতি। আর শুনুন প্রতিবেদনে। গত বছর আগস্টে যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.49%, 2025 সালের জুনে তা কমে 8.48% এসেছে। খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে 7.39%, যা বিগত 35 মাসের মধ্যে সর্বনিম্ন। সদ্য শেষ হওয়া 2024-25 অর্থ বছরে দেশের রপ্তানি দাঁড়িয়েছে 48.28 বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থ বছরে রপ্তানি আয় ছিল 44.46 বিলিয়ন মার্কিন ডলার। বিদায়ী অর্থ বছরে প্রায় 409 কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ, যা এ যাবৎকালের রেকর্ড সর্বোচ্চ। সরকার দুর্নীতি বন্ধ করতে সক্ষম হওয়ায় অর্থনৈতিক সূচকে উন্নতি হয়েছে বলে জানান নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। ডলারের যে ক্রাইসিসটা ছিল সেটাও মোটামুটি অনেকটা কাটায় উঠছে, অর্থনীতির একটা পজিটিভ ধারায় ফিরে আনতে পারছে। অর্থনীতিবিদেরা বলছেন অর্থনীতি খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার, যা স্বস্তিদায়ক। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের মজুদও বেড়েছে, ব্যাংকিং সিস্টেমেও ওদের যেটা নেট ওপেন পজিশন সেটাতেও দেখা যাচ্ছে উন্নতি হচ্ছে। মোটামুটি বৈদেশিক মুদ্রা সরবরাহের ক্ষেত্রে একটা স্বস্তি ফিরে এসছে। মুদ্রা বিনিময় হারও 122-123 মধ্যে স্থিতিশীল আছে। ব্যাংকিং খাতে দুর্দশা ছিল, সেটা একটা আতঙ্ক ছিল, সেটা এখন আর নাই। অন্তর্বর্তী সরকারের এই অর্থনৈতিক অগ্রগতিকে সামনে রেখে বিভিন্ন মহল আশা করছে আগামীতে একটি পূর্ণাঙ্গ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও গতি পাবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তিনি আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত চূড়ান্ত জুলাই সনদ উপস্থাপন করা সম্ভব হবে। কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। 6টি সংস্কার কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয় ঐকমত্য হয়েছে তা তুলে ধরা হবে জুলাই সনদে। সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এ নিয়ে আগ্রহের শেষ নেই রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের। এ পর্যন্ত 2 দফা আলোচনার অনেক বিষয় বাস্তবায়নের পথে রয়েছে। প্রথম পর্বের আলোচনায় 165টি প্রস্তাবের মধ্যে 62টিতে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, পুলিশ কমিশন গঠনের মতো বিষয়। অবশ্য কিছু কিছু প্রস্তাব সরকার ইতিমধ্যে অধ্যাদেশ, নীতি ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করেছে।
দ্বিতীয় পর্যায়ে আলোচ্য 20টি বিষয়ের মধ্যে নোট অব ডিসেন্ট পড়েছে 9টিতে। শুক্রবার সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ সময় সনদ কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হয়। বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছি, তারা কিভাবে বলেন আমরা সেভাবে হয়তো পরামর্শ দিতে পারবো। বাস্তবায়নের দায়িত্ব ঐকমত্য কমিশনের নয়। এছাড়া সনদের বাস্তবায়নের পথ কি হবে তা নির্ধারণে ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে আলোচনায় বসবে বিশেষজ্ঞদের সাথে, পরে আবারও বসবে রাজনৈতিক দলগুলো নিয়ে, বললেন কমিশনের সহ সভাপতি। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। অবশ্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় অগ্রগতি না হলে কমিশনের মেয়াদ বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার বলে জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফৌজিয়া আক্তার, বাংলাদেশ বেতার। দেশের সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে সংবাদপত্র মালিক সমিতি নোয়াবের পর্যবেক্ষণকে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রেসপন্স টু নোয়াব সেটিং দ্য রেকর্ড স্টেট শিরোনামে দেওয়া একটি পোস্টে একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। শফিকুল আলম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম সংস্থার সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি। তিনি বলেন, প্রকৃতপক্ষে অন্তর্বর্তী সরকার ভুল তথ্য এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সম্প্রচারের মুখেও ব্যতিক্রমী সংযম ব্যবহার করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্রে গড়ে তোলা সম্ভব। তিনি আজ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোট ও সমমনা জোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে একথা বলেন। তারেক রহমান বলেন, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে 31 দফার আলোকে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করেছে বলেই ফ্যাসিবাদ দূর হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের উপায় নির্ধারণের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। সূত্র জানায়, দ্বীপটির প্রতিবেশ পুনরুদ্ধারের জন্য সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত 1 বছরে পরিবেশ সুরক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। দূষণ কমাতে সারা দেশের শপিং মলগুলোতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে। পলিথিন উৎপাদন কারখানা, কাঁচা বাজার ও অন্যান্য স্থানে এর ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চলছে। পাশাপাশি পলিথিনের বিকল্প হিসাবে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ সরবরাহ নিশ্চিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একটি যৌথ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। খবরের বাকি অংশ পড়ছি নাসিমা রাজ্জাক।
শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান পরবর্তী সরকারগুলোকে মনে রাখতে হবে। তিনি আজ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণীয় করে রাখতে এ উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায় কিনা তা বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যেই সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। এদিকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রিং রোড মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। তবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। এছাড়া আদিলুর রহমান খান নগরীর বায়েজিদ বোস্তামি সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতুটি পরিদর্শন করেন। এ সময় তিনি জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে সেতুটি দ্রুত পুনর্নির্মাণে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের জনগণ ও সরকারের প্রতি অন্তর্বর্তী সরকার কৃতজ্ঞ। চীন সবসময় বাংলাদেশের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু হিসেবে দুর্যোগ ও সংকটময় সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর চীন তাৎক্ষণিকভাবে চিকিৎসক দল পাঠিয়ে সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন, গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায়ও চীন সহায়তা করেছে। এছাড়া চীনের অনুদানে রংপুর অঞ্চলে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের প্রকল্প বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য রাখেন। জাতীয় পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ এবং কৃষক সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় গবাদি পশুর জাত উন্নত করে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করেছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে সরকার চলতি অর্থবছর থেকে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য প্রুভেন বুল উৎপাদন নামক একটি 5 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করবে। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে 4টি বিভাগের 18টি জেলার 93টি উপজেলায় 69 কোটি টাকার সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মূল লক্ষ্য হল গবাদি পশুর উৎপাদন বৃদ্ধি ও টেকসই করা, দেশীয় জাতের জিনগত বৈশিষ্ট্য সংরক্ষণ ও উন্নত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষক ও মাঠ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গত 1 বছরে চরম দারিদ্র্য নিরসন ও কর্মহীনদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর মধ্যে ভিজিএফ ও ত্রাণ কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষের মধ্যে 3,35,443 মেট্রিক টন চাল বিতরণ করে। গত 2 ঈদে 1,76,00,000 পরিবারের মধ্যে ভিজিএফ এর এবং প্রাকৃতিক দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এদিকে অতি দারিদ্র্যদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি বাস্তবায়নে সরকার 1,504 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দেশের 51 জেলার 340টি উপজেলায় এই কর্মসূচি চলমান রয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা শহর দখলের জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে সকল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজার উত্তরাঞ্চল থেকে মধ্য গাজার শিবিরগুলোতে স্থানান্তর করছে বলে জানা যায়। গতকাল নেতানিয়াহু সমস্ত গাজার নিয়ন্ত্রণ নেয়ার কথা বলার পরপরই এই পরিকল্পনার খবর এলো। হামাস এই পরিকল্পনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ছিটমহলে আটক জিম্মিদের বলি দেওয়ার অভিযোগ করেছে। এদিকে ইসরায়েলি মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চীন, তুরস্ক, জাতিসংঘ ও যুক্তরাজ্য এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে। এদিকে
বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিক্রিয়ায় জার্মানি দেশটিতে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেছেন, অধিকৃত গাজা উপত্যকার সম্পূর্ণ সামরিকভাবে দখলের ইসরায়েলের সরকারের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আজ এক বিবৃতিতে একথা জানান। তিনি আরও জানান, এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী, যাতে বলা হয়েছে সম্মত দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছে ও 33 জন নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানায়। প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন। খেলার খবর, ফুটবল। এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে পূর্ব তিমুরকে পরাজিত করেছে। আজ লাওস জাতীয় স্টেডিয়ামে এইচ গ্রুপের খেলায় বাংলাদেশ 8-0 গোলের বিশাল ব্যবধানে পূর্ব তিমুরকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ নারী দল 4-0 গোলে এগিয়ে ছিল। আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গত বুধবার গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে স্বাগতিক লাওসকে পরাজিত করে। ক্রিকেট। হারারেতে আজ ত্রিদেশীয় অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেট টুর্নামেন্টের লিগ পর্বের অষ্টম ও শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 160 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 284 রান করে। জবাবে জিম্বাবুয়ে 35 ওভারে সবকটি উইকেট হারিয়ে 124 রান করতে সক্ষম হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় বেলা 1:15টায় অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি আজ। স্বৈরাচার সরকারের লুটপাট ও অর্থ পাচারের ফলে বিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে। গত 1 বছরে অর্জন করেছে দৃশ্যমান সাফল্য। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে বললেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্রে গড়ে তোলা সম্ভব বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় অনুমোদন। পরিকল্পনাটি অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের। যুক্তরাজ্য, চীন ও তুরস্কের উদ্বেগ। এবং এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচে 8-0 গোলের বিশাল ব্যবধানে পূর্ব তিমুরকে পরাজিত করেছে বাংলাদেশ। খবর শেষ হল। এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামদা ইসলাম, পড়ছি কামরুজ্জামান পিন্টু।